আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজের এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা কথা বলবো অর্থনীতিতে সংস্কার এমন একটি বিষয় নিয়ে। সংস্কার নিয়ে আমরা টানা বিভিন্ন আলোচনা করছি, রাজনীতিতে সংস্কারের আলোচনা করেছি, আমরা মননে সংস্কার নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে একটা অর্থনীতিতে কী সংস্কার প্রয়োজন, কি করতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে দুজন আলোচক আছেন, পরিচয় করে দিয়ে। আমাদের সঙ্গে আছেন বদিউর রহমান, তিনি এনবিআর এর সাবেক চেয়ারম্যান, এবং আছেন তৌফিকুল ইসলাম খান, তিনি সিনিয়র রিসার্চ ফেলো সিপিডি। আমাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অর্থনৈতিক সংস্কার নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা, এবং অর্থনৈতিক যখন সংস্কারের কথা বলছি আমরা অর্থনীতির যে দুরবস্থা সেটির কথাও শুনছি, এবং অর্থনীতিকে কীভাবে সচল করা যাবে সেই আলোচনায় শুনছি। এখন কোনটা বেশি প্রয়োজন? যারা এই দুরবস্থার জন্য দায়ী তাদেরকে আগে বিচারের আওতায় নিয়ে আসা, নাকি এই সচল করার ব্যাপারে আরও বেশি মনোযোগ দেওয়া? কোনটা আগে করতে হবে? আপনার কোনটা আগে, ডিম আগে না মুরগি আগে, সেগুলো তো সমস্যা হয়। এটা সংস্কার অর্থনৈতিক বলেন, রাজনীতির বলেন। যেমন আমি গত 3 সপ্তাহ কোনো অনুষ্ঠানে আসিনি, কারণ আমি আমার নিজের সংস্কার নিয়ে ব্যস্ত ছিলাম। আমি দেখলাম যে আমি টিভিতে এসে যেটুকু আপনারা মজুরি দেন সেটা আমার পোষাবে না, অতএব আমি আমার কিছু ব্যবসা বাণিজ্য নিয়ে, যেটা প্রফেসর ইউনুসও বলতেন যে আমার কথা শুনতে হবে, নাহলে আমার কাজে আমি থাকি। আমি আমার একটা আত্মজীবনীটা শেষ হয়ে গেল ডুমুরগড় থেকে সচিবালয়, সেটা শেষ করলাম, আজকে ফেলাম, একটু রিল্যাক্স হইলাম। আর একটা বাকিটা তো চলতেছে। আপনি সংস্কার করবেন, কোনটা আগে করবেন? বিচার আগে করবেন নাকি বলতেছেন কোনটা চান? আপনার কোনটা আগে করতে চান? যদি আপনি অর্থনৈতিক সংস্কারে যান তাহলে তো দুটোই করতে হবে আপনাকে। দুটো না করলে তো আপনি আনতে পারবেন না। যে চুরি করলো, এখন ধরুন চুরি করে যে পালাইলো, আপনি চোরকেও ধরতে হবে, আবার সে চুরি যেটা করে নিয়ে গেছে সেটাও আপনাকে উদ্ধার করতে হবে। শুধু তার বিচার করলে তো এটা পারলেন না। আপনি 1 নম্বরে যদি এটা কড়াভাবে চান, আমার কাছে সরকারের স্বরূপটা নিয়ে এখনও একটু ধোঁয়াশা ভাব আছে। এটা কার সরকার, কিসের সরকার, বিপ্লবের সরকার কিনা? আপনি যদি যেগুলা লুটপাট আনবেন বলছেন সেগুলো আনতে চান, তাহলে আপনার যেই পরিমাণে শক্তিমত্তা এবং সাহসের সহিত কাজ করা দরকার, আমার মনে হয় সেটা কিছু ঘাটতি আছে, দেখছি না। লুটপাটের টাকা আনবেন, কিভাবে আনবেন, কত সময় আনবেন? লোক তো ধরলেন, কিছু কিছু লোক ধরতেছেন, লোক ধরার মধ্যে একটা শুভঙ্করের ফাঁক আছে। এত বড় একটা মহা বিপ্লব হইল বলা হইতেছে, যারা আগে জন্মায় নাই এটাই বড় করে দেখলো, তারা বলতেছে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম। কেমন এটা আবার দেখ স্বাধীন হইল? তো তাদের বয়সটা হিসাব করলে ঠিকই হবে, কারণ তারা তো ওই সময় দেখে নাই। আর আমরা তো 47 থেকে শুরু করবো হিসাব করতে গেলে, যে 190 বছর পরে ব্রিটিশ শাসনের পরে একবার স্বাধীন হইলাম, আবার পাকিস্তান থেকে আমরা 71 হইলাম, আবার স্বৈরাচার থেকে এরশাদ থেকে 90 হইলাম, আবার এবার হইলাম। আপনি অর্থ আনার জন্য কত কঠোর হবেন সেটার উপর নির্ভর করবে আপনি কতটুক আদায় করবেন। শাস্তি দেওয়ার জন্য আপনি কতটুক শক্ত হইতে পারবেন সেটার উপর নির্ভর করবে। এত বড় একটা বিপ্লব হইল, লোকজন কোথায় গেল? এত হুমরা সুমরা আছে, ওরা কোথায়, কার হেফাজতে, কোনখানে আছে, কিছুই তো বুঝতে পারতেছি না। নৌকাতে গেল, দরবেশার আনিস্ট্রিট ধরলেন, দরবেশে দাঁড়ি কামাইলো, আমরা চিনতে পারতেছি না, এমন তো সেটাকে ধরলেন। আর বাকিগুলা কোথায়? যদি বলেন যে সব আছে ধরবেন, দুটো একসাথে চলতে হবে। দুটা চলতে হলে আপনি আগে ঠিক হতে হবে যিনি করবেন তিনি কিভাবে চান, কতটুক চান। কারণ আমার তো অভিজ্ঞতা আছে, আমি 111-এর সময় সরাসরি চাকরিতে ছিলাম। সেখানে সময় তো খুব হুলস্থুল করে সংস্কার করলো, আমার কাছে বিরাট এক লিস্টও ধরাই দিল। সেই লিস্টটা বোধহয় আমি এখনও রাখছি কিছুটা, যে এ কি, ও কি, কাকে কি ধরতে হবে। তারপরে শুরু করলো কি আপনার টাকা আটকানো শুরু করে দিল। তো টাকা আটকালো যারা, দললো যারা, সেই সময় তো সালাউদ্দিন সাহেব, এখন যিনি অর্থমন্ত্রী, তিনি বাংলাদেশ ব্যাংক গভর্নর ছিলেন। কেমন টাকা আটকানোর পরে এরাই আবার কি করলো, পরে কি ফুরুত কমিশন করলো একটা, ওই যে সরকারিভাবে ট্রুথ কমিশন, সেটা ফুরুত কমিশন, যে নিজে যদি স্বীকার করে আমি চুরি করছি, চোর, তাহলে মার্জনা। তো তাহলে আপনি ধরলেন কোথায়? তারা তো মার্জনা দিলেন, টাকা দিল, বাইরে গেল। আবার সংসদে পরে আওয়ামী লীগ আসে, সেগুলার লিস্ট পড়লো, কোনো বিচার হইল না। তো বিচার করছেন কি না, করবেন কি না, করলে ও তো দোষ স্বীকার করছে, তাকে মার্জনা কেন দিচ্ছেন? দুদকের থেকে ক্লিন চিট দেওয়া হচ্ছে। সুরঞ্জিত বাবুর ড্রাইভার কি গাড়ি নিয়ে টাকা নিয়ে বিজিবির মধ্যে ঢুকে গেল ওখানে, তারপর কি হলো?
হলো না, ছেলেপুলে হয়ে গেল। আমি এইগুলো নিয়ে এখন পর্যন্ত একটু ওই যে পরশুবোধ একটু খবরে দেখলাম যে দুদক আগে পারে না, এখন পারতেছে। দুদক কোন সময় পারছে, কতটুক পারছে, কি পারছে? আপনি সার্টিফিকেট দিচ্ছেন, দোষ নাই, এমনভাবে যদি ধরতে না পারেন, সাপ ধরার সময় লেজ দুললে হয় না, শিং মাছ ধরার সময় আপনি তার লেজ দুললে হবে না, তার থুতনির নিচে একটু নরম জায়গায় আর কাঁটার উপরে টিপে ঠিক মতো ধরতে পারতে হয়। ওটা ধরতে পারলে শিং মাছ আপনাকে আর মাগুর মাছ, শিং মাছ কাঁটা নাড়াইতে পারবে না। আপনি ধরবেন নিচের দিকে, ওটা দিয়ে কাঁটা নাড়াই চলে যাবে। সেটুক আপনি কতটুক শক্ত আছেন একটু অপেক্ষা, কতটা কঠোর হবেন তার উপর একখানি এবার একটু করছে। দেখতে হবে। একটু আপনার কাছে আসতে চাই তৌফিকুল ইসলাম খান, একটু যে টাকা পাচারের কথা বলি, যেটা মানে যদি অর্থনৈতিক সংস্কারের বলি, সবচেয়ে বেশি আলোচনা আসছে যে উনি বলছিলেন যে টাকা পাচার হয়েছে সেটি ফিরিয়ে আনা কতটা সম্ভব। আমরা একটা হিসাবে বলছে প্রায় 17.5 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে বিদেশে, একটা আমি হিসাবে দেখলাম। যদি তাই হয়, এই টাকাগুলো ফিরিয়ে আনা কি সম্ভব এখন? আচ্ছা, প্রথম হলো আমি মনে করি না যে টাকা ফিরিয়ে আনার সংস্কার, আপনার সংস্কারের যে সংজ্ঞা আপনি ব্যবহার করছেন, আমি মনে করি না যে এটা সংস্কার। টাকা ফিরিয়ে আনা যে কোনো সরকারের জন্য, যদি টাকা পাচার হয়ে থাকে, এটা যে কোনো সরকারের জন্য নিয়মিত কার্যক্রম। আর যদি সেই টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে আমার কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকে, সেইটাকে যদি আমি ঠিক করতে চাই, এটা সংস্কার। ফলে আপনি দুটো কথা বলেছেন, আমি তিনটা কথা বলি আর কি আপনাকে। একটা হলো যে প্রথমত তো অর্থনীতির পরিস্থিতি ভালো না, এটা আমরা অনেক দিন ধরে বলছি, এটা আজকের বিষয় না, হ্যাঁ, এটা অনেক দিন ধরে আমরা বলছি। এটার খুবই স্পষ্ট যে দুর্বলতাগুলোর কথা বলছি। দেখেন, আমি যদি একেবারে ফেরত যাই, ব্যাংকের অবস্থা খারাপ হচ্ছে, এই কথা বোধহয় আমরা 12 বছর আগে বলেছি। এরকমভাবে পর্যায়ক্রমে চিন্তা করলে আপনার বিভিন্নভাবে আসবে। গত 2 বছর 2.5 বছরে এটা বোঝা, খুব 2.5-3 বছরে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি বেশ খারাপ। তো সেই চাপগুলো তো আছে। এইটা আপনার ক্ষমতার পট পরিবর্তনের আগে, গণ অভ্যুত্থানের আগেও আপনার কিছু কিছু সরকার তো বোঝা শুরু করেছিল, হ্যাঁ, তার রিজার্ভ কমে যাচ্ছে, তার ওখানে দেখেন আপনার অর্থ নাই, আসলে আর্থিক সক্ষমতা নাই বরাদ্দ দেওয়ার মতো, যে বরাদ্দ দিচ্ছে ওইটা কেউ খরচ করতে পারছে না। তো ব্যাংকগুলোর পরিস্থিতি ভালো না, ব্যাংকগুলোকে আলাদাভাবে টাকা ছাপিয়ে তখন সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। এই লিস্ট অনেক লম্বা চলবে, এটা অনেক আলোচনা হয়েছে। তো একটা বড় জায়গা হলো যে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, প্রথম কি করতে হবে যদি বলেন, ইমিডিয়েট তো বলতেছে, আমরা বলি যে ফায়ার ফাইটিং, হ্যাঁ, আগুন নিভানোর কাজ তো চলবে একই সাথে, হ্যাঁ। সো অর্থনীতির এই গতিটাকে চালু করা এবং এটাকে ঠিকঠাক করা, এইটা হলো একটা বড় কাজ আছে। দ্বিতীয় হলো যে এই পরিস্থিতি তৈরি হলো কেন? এই পরিস্থিতি তৈরি হওয়ার দুটো বড় কারণ আছে। একটা বড় কারণ হলো একেবারে নির্লজ্জ বেহায়ের মতো লুটতরাজ হয়েছে। এটাতে এখন আর কোনো সন্দেহ নেই, আমার ধারণা স্পষ্ট এই বিষয়গুলো আসবে আর কি, যে এই ধরনের পরিস্থিতিতে মানে মানে এই রকম লুট করা হয়েছে, ব্যাংক থেকে শুরু করে প্রকল্পের নামে থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটের বিষয়। এবং এটা এমন না যে আজকে পট পরিবর্তনের পর আমরা বলছি, বিভিন্ন সময় খণ্ডিতভাবে বলা হচ্ছে, অন্ধের হস্তি দর্শনের মতো এটা বিভিন্ন সময় দেখা গেছে, বের হয়ে আসছে। ফলে সেই জায়গাটাতে আপনি নিশ্চয়ই, যে কোনো একটা রাষ্ট্র যদি মনে করে যে এটা ইতিবাচক পরিবর্তন হয়েছে, তাকে সেই বিষয়গুলোর ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, এটা আইনি পদক্ষেপ। আর তৃতীয় বিষয় হলো যে আমার অর্থনীতির এই যে পরিস্থিতির একটা বড় কারণ হলো আমার যে প্রতিষ্ঠানগুলো আছে, আমার যে আইন আছে, এইটার সংস্কার কার্যক্রমের একটা এজেন্ডাও ছিল, আগের সরকারের ছিল না তা না, কিন্তু এগুলো বাস্তবায়ন হয়নি ঠিকমতো, এটাকে ঠিকমতো ব্যবহার করা হয়নি। তো সেই জায়গাটাতে সংস্কার দরকার হবে। সেই সংস্কার কার্যক্রম হবে কিসের জন্য? জানা আমার অর্থনৈতিক পরিস্থিতি এইরকম বাজে পরিস্থিতির ভিতরে না যায়। পৃথিবীর প্রত্যেকটা অর্থনীতি একটা ভালো মন্দের ভিতর দিয়ে যায়, কিন্তু আমরা যেটা বলি যে মৌলিকভাবে ফান্ডামেন্টালস যেগুলো আছে, মৌলিক জায়গাগুলোতে যেন এত দুর্বল জায়গায় না যায়। এবং একই সাথে যেটা বলছি যে তাহলে আমার এবং এই ধরনের যেই কর্মকাণ্ড হয়েছে এটা যেন আর না হয়, যে কারণে বলা হচ্ছে সংস্কার করা। সংস্কারের উদ্দেশ্যটা কি? এই ধরনের পরিস্থিতি আর দেখতে চাই না। তো এই তিনটা কাজই আমার মনে হয় যে একসাথে চলবে। এখন আপনি যদি বলেন যে নিশ্চয়ই একটা তো প্রায়োরিটির, প্রথমটা হয়তো আপনি করবেন, দ্বিতীয়টাও করবেন, তৃতীয়টাও তো আপনার আজকে শুরু করতে হবে। এটার বিষয়টা এরকম না যে ওইটা শেষ হলে আমি এইটা পড়ব।
এইটা ধরেন আমি যদি আমাকে যদি বলেন তাহলে আমি বলবো যে আমরা তো এক ক্লাসে যখন পড়ি তখন কি শুধু প্রথমে বাংলা পড়া শেষ করি, বাংলা একেবারে 1 to 12 পড়া হইলো, তারপর আমি ইংরেজি পড়া শুরু করবো, তা তো না। তো আমরা একসাথে করতে থাকি এবং এইটা একটা সাথে সম্পর্কিত। কারণ প্রথম কাজটা যদি না করেন আপনি, যে অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে ইতিবাচক পরিবর্তন না আনেন, তাহলে আপনার পরের দুইটা করার জন্য আপনি জোর পাবেন না। দ্বিতীয়টা যদি না করেন তাহলে যদি আপনি বিচার না করেন এবং এই দোষীদেরকে খুঁজে বের করে না করেন, তাহলে এটা কোনো ইতিবাচক পরিবর্তন আনবে না। আপনার এটা অর্থ ফিরে আনার ব্যাপার আছে। আমি অর্থ ফিরে আনাটা একটা খুবই টেকনিক্যাল ব্যাপারটা আমি এক্সপ্লেন করবো যদি পরে সময় থাকে। আমি দেখতে পাচ্ছি আপনি হচ্ছেন। না ঠিক আছে, আমি পয়েন্টটা শেষ করি। তৃতীয় ব্যাপার হলো যে যদি আপনি ওইটা না করেন তাহলে আপনি যে সংস্কার করছেন, আপনার যে ইতিবাচক মনোভাব আছে যে আপনি পরিবর্তন চান, আপনি আগের চোর ধরবেন না, কিন্তু আপনি মনে করবেন যে আপনি ইতিবাচক পরিবর্তন, এটা বিশ্বাসযোগ্য হবে না। ফলে তিনটাকে আপনার আলাদা আলাদাভাবে দেখে কোনটা আগে করব, আজকে এটা করব কি করব না, এই মনোভাব আমি মনে করি যদি সরকার দেখানোরও চিন্তা করেন এটা সঠিক হবে না। তবে কতগুলো প্রস্তুতি আছে, তাড়াহুড়ার বিষয় আছে। হ্যাঁ, এটা অনেকটা রান্না করার মতো। আপনি যদি অর্ধসিদ্ধ রান্না আপনি খাইয়ে দেন, আপনার পেট ভরতে পারে কিন্তু আপনার পেট খারাপ হবে। তো অনেক ক্ষেত্রে আমাদের অতীত অভিজ্ঞতা হলো এইরকম হয়েছে। সুতরাং সেই তিনটা জায়গার ভিতরে আসবে এবং একটা বড় জায়গা হলো যেটা আছে সেটা হলো যে চাপিয়ে দেওয়া সংস্কার, চাপিয়ে দেওয়া অনেক কর্মকাণ্ড, এটা কাজ করবে না। এটার মধ্যে গোষ্ঠীর স্বার্থ থাকলে হবে না। ফলে একটা যেটা বলছেন যে ঐক্যমত, একটা মোটামুটি ঐক্যমত, একদম 100% ঐক্যমত হয় না, কিন্তু একটা মোটামুটি ঐক্যমতের ভিত্তিতে এই কাজগুলো সরকারকে করতে হবে, সেই বিষয়টাও তাদেরকে দেখাটা একই সাথে জরুরি। আপনি কি মানে এখন পর্যন্ত যে আভাসগুলো পাচ্ছেন যে সরকারকে এই ঐক্যমত্য করার বা আলোচনা করে একটা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কতটা সরকারের কতটা উদ্যোগ দেখছেন আপনি? আমি মনে করি যে খণ্ডিতভাবে এটা আসছে। হ্যাঁ, যেমন আপনার যেই ধরনের স্টেপগুলো আপনার কিছু কিছু তো তাদের অর্থনৈতিক পদক্ষেপ রেগুলার বেসিসে ওনারা নিচ্ছেন। মনিটারি পলিসির কথা যদি আমি বলি, যে মুদ্রানীতির ভিত্তিতে ওনারা কিছু কাজ করেছেন, কিছুটা অ্যাসেসমেন্টের ব্যাপার আছে। এখন একটা বড় বিষয় হলো যেটা আমরা বলি আর কি সবসময়, যে অর্থনৈতিক পরিস্থিতি আসলে কি, তথ্য উপাত্ত ঠিক মতো নাই। তো আপনি যদি ভাঙ্গা মানে নষ্ট যন্ত্রপাতি দিয়ে যদি আপনি প্রেশার মাপেন, ওইটা যতবারই মাপেন না কেন, যেই হাতে মাপেন না, পায়ে মাপেন না, মাথায় মাপেন, এটা ম্যাটার করে না। ওটা আপনাকে ভুল রিডিং দিবে। আপনি তারপরে যেই চিকিৎসা দিবেন সেটা কাজ করে না। ওইটাও একটা চ্যালেঞ্জ আছে। সুতরাং এই বিষয়টা দেখার ব্যাপার আছে। দ্বিতীয় হলো সেটা হলো যে কিছু জায়গায় তো কাজ শুরু করা আছে যেটা ইমিডিয়েটলি করতে হবে, যেমন ব্যাংক। হ্যাঁ, ব্যাংকের জায়গাগুলোতে হয়তো একটা বোর্ড পুনর্গঠন হয়েছে, সেইখানে সংস্কারের জন্য অলরেডি কিছু পদক্ষেপের ব্যাপার আছে। কিছু কিছু মৌলিক দিক নির্দেশনা গভর্নর দিয়েছেন যে আমি আর নতুন করে টাকা ছাপায় দিব না, কারণ টাকা ছাপানো এগুলোর কিছু কিছু ব্যাপারে ঐক্যমত্য আছেও আর কি, মানে আগের থেকেই আছে, যেটা আমরা বারংবার বিভিন্ন সময় আমরা বলেছি। বিশ্লেষক বলেন, ব্যাংকার্সরা বলেন। বদিউর রহমান, আপনার কাছে আবার আসব। আপনি যখন কথা বলছিলেন, আপনি একটা শঙ্কা প্রকাশ করছিলেন যে শেষ পর্যন্ত যারা দুর্নীতি করেছে বা যারা দায়ী এই অর্থনীতির এই অবস্থার জন্য, তাদেরকে ধরতে যে পরিমাণ শক্ত হওয়ার কথা সেটি শেষ পর্যন্ত হওয়া সম্ভব হবে কিনা বা প্রশাসন হবে কিনা, এই আশঙ্কাটা করার কারণ কি? কারণটা কি? কারণ আপনি প্রথমে তো একটা জিনিস বুঝতে পারেন যে গড়পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তো আমি তো এই জাতীয় সরকারে একটা ডাইরেক্ট কাজ করে আসছি, 3 উদ্দিনের সরকার যেটা ছিল। তো 3 উদ্দিনের সরকারের সময় কাজ করার সময় তো কড়া রকমের কথাবার্তা ছিল। আমাদের যে সরকারগুলোই আসছে স্বাধীনতার পরপর, বঙ্গবন্ধু তো নিজে সাংঘাতিক রকমের একটা সংস্কার চেয়েছিলেন। আপনাদের স্মরণ থাকতে পারে যদি ইতিহাসও পড়েন, যে তিনি লুটেরা ধরার জন্য, মজুদদার ধরার জন্য ব্লক রেট দেওয়া শুরু করছিলেন। এখন ব্লক রেট দিলে তখন তো বাজাদের জন্ম হয় নাই, বাংলাদেশ জাতীয়তা দল তো তখন জন্ম হয় নাই, তখন তো সব আলিতে আলিকার, সব আওয়ামী লীগ। তো বঙ্গবন্ধু নিজে ব্লক রেট দিয়ে ধরতে গিয়ে দেখলো যে যাকে ধরে সেটাই তো আওয়ামী লীগের লোক, বন্ধ হয়ে গেল। তারপরে সংস্কারের জন্য উনি যেটা করলেন সেটা তো মানুষ মেনে নেয় নাই। উনি জাতির পিতা হিসেবে 72-এর 10ই জানুয়ারি পর্যন্ত একভাবে ছিলেন, পরে আসা সরকারে তিনি পরে নিজে তার গণতন্ত্রও চান নাই, একদল করলেন, সংস্কার করতে পারলেন না। তখন বললো এটা আরেকটা বিপ্লব করার জন্য করলো, হলো না। জিয়াউর রহমান সাহেবের আমলে উনি বললেন যে একটা এনইসির মিটিংয়ে 1979-এর
বা 80 সম্ভবত 80 যতটুকু মনে পড়ে 20, 21, 22 এই 3 ডেটে আপনার এনএসির মিটিং হলো। সেখানে উনি ক্যাটাগরিক্যালি একটা কথা বলছিলেন যে 50% করাপশন শুড বি ইরেডিকেটেড অ্যাট ওয়ান্স। তখন এই আওয়ামী লীগে যারা ছিল, এই সুকান্ত শেখর হালদার থেকে শুরু করে সবাই বলল, এই দেখছো জিয়াউর রহমানে 50% জায়েজ করে দিল। ওই যে অ্যাডভান্স তো আর বলে না, কিন্তু করতে পারলেন না। পরে কথা উঠল কি, প্রেসিডেন্ট জিয়া ওয়াজ পার্সোনালি অনেস্ট বাট হি অ্যালাউড হিজ পিপল টু বি করাপ্ট। এরশাদ অর্থনৈতিক সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আসলো এবং ও নিজেকে জায়েজ করার জন্য সাত্তার যখন বুঝেই ফেলছে, কন্ট্রোলে নিয়ে আসতেছে, তখন ইনি শুধু আগে টাইপ করা ছিল, শুধু হাতে লিখে 24 তারিখটা বসানো হয়েছে প্রক্লেমেশনের মধ্যে। দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করে কী হলো, উনি নিজে দুর্নীতির মামলাতে জেল খাটলেন জনতা টাওয়ার নিয়ে, করলেন না সংস্কার। আবার নূতন কায়দা কি করে দিলেন ওই সময়, এমপিদেরকে বিনা শুল্কে গাড়ি দেওয়ার রেওয়াজ চালু করলো। তো এটাতে সংস্কার কী হইল, বিনা শুল্কে। এটা আবার আমরা তিনুদ্দিনের আমলে সে সময় বন্ধ করলাম, ফখরুদ্দিন সাহেবের সময়। আবার আওয়ামী লীগে সে ক্ষমতা তো এটা চালু করলো, এইবারও চালু করলো। আপনি যে যায় তিনি কতটুক চাচ্ছেন, নৈতিকতার ভিত্তিতে, নীতির ভিত্তিতে আপনি কতটুক শক্ত হবেন, আদায় করবেন কি না সেটার উপর নির্ভর করবে। শঙ্কা আসছে আরও এক কারণে, সেই 111-এর সরকার যখন বলল যে কঠোরভাবে দুর্নীতিবাজদেরকে ধরবে, কিছু ধরা শুরু করলো, এটা করলো ওটা করলো লিডার, পরে তারা কি করলো, তারা সেটাকে ডেভিয়েট করলো। আপনার হোটেল রেডিসনে বেটার বিজনেস ফোরাম কাদেরকে দিয়ে করলো, যে ব্যবসায়ীদেরকে ধরছে তাদের পয়সা দিয়ে, তাদেরকে দিয়ে সেখানে আবার নূতন করে আরেকটা ফোরাম করলো। ট্রুথ কমিশনের নামে সব ছেড়ে দিল। আমি এইগুলার জন্য একটু আশঙ্কা বোধ করি যে এনারা আসলে কতটুক ধরবেন, পিছলা মাছটা ঠিকমতো ধরবেন কি না, নাকি আস্তে আস্তে যত পূরণ হবেন তখন দেখা যায় যে এটাও তো একটু দূরে, ওই আমার মামাতো বোনের, চাচাতো বোনের, দেবরের ঘরের এরকম হয়ে যায়, এটা আমার এরকম হয়, সেটা করতে যায় পিছলাবেন কি না। আপনি কংক্রিটাইজড হইতে যদি এমন একটা নজির স্থাপন করতে পারেন যে কোনো খাতির নেই, ধরলাম তাকে পথে বসায় দিবেন, তার সমস্ত ব্যবসা বাণিজ্য যতটুক চুরি করে করছে প্রমাণ করতে পারবেন, ততটুক পুরো বাজেয়াপ্ত করবেন, সমাজে যেন দেখা যায়। ওরকম যদি কিছু না করেন, আগে যেগুলো হয়েছে প্রত্যেকবার ছেড়ে দেওয়া হয় সেটা করতে যাবেন, তাহলে এটা কাজ হবে না। সংখ্যাটা ওই জায়গায়। আচ্ছা, তৌফিকুল ইসলাম খান, ব্যাংক খাত নিয়ে অনেক কথা হচ্ছে, ব্যাংক খাত, এবং বলো এখন যে আমরা অবস্থা দেখছি যে একদম অবস্থা খারাপ, ব্যাংকের যে অবস্থা দেখছি বেশিরভাগ ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ, এবং এই খাত উঠে দাঁড়াবে কিনা এটা নিয়েও নানা ধরনের আলোচনা হচ্ছে। এই অবস্থায় ব্যাংক খাত আবার কি ঘুরে দাঁড়াতে পারবে? যদি পারে তাহলে কি করতে হবে আসলে? শোনেন, আপনাকে একটা মজার গল্প বলি। সেটা হলো আমাদেরকে ওই তখন বছরখানেক আগে হবে না, 1-1.5 বছর আগে হবে আর কি। তো শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ। তা আমাদেরকে আমরা যে অর্থনীতির পর্যালোচনা রিপোর্ট আমরা নিয়মিতভাবে করি, তো ওইখানে ওই আলোচনার ভিতরে হচ্ছে, তো মাইকের ভিতরে না, এমনি আমাকে জিজ্ঞেস করছে যে তৌফিক ভাই, কয়েকজন সাংবাদিক, আমরা কি শ্রীলঙ্কা আসলেই শ্রীলঙ্কার মতন অবস্থা হয়ে যাবে, শ্রীলঙ্কা হয়ে যাব? আমি বললাম যে বাংলাদেশ তো বাংলাদেশ, শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা, তবে চেষ্টা করলে আমরা শ্রীলঙ্কা হইতে পারবো। সো ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে পারবে কিনা এইটা তো নির্ভর করবে যে আমরা চেষ্টা করব কিনা এবং এটা যথাযথ পদক্ষেপ হবে কিনা। হ্যাঁ, তো সেইখানে আমি 2-3টা বিষয় বলি আর কি। এটা আমার মনে আছে যে বেশ কয়েকজন ধরেন ভালো ব্যাংকের যারা প্রধান আছেন পাবলিকলি বলেছেন বিভিন্ন জায়গায় যে আপনারা ব্যাংক খাতের অবস্থা খারাপ বলেন, তো যতখানি খারাপ বলেন আসল পরিস্থিতি তো তার থেকেও বেশি খারাপ। হ্যাঁ, তো আমরা বাইরে থেকে যতটুকু দেখি, একটু আপনার সাথে কমপ্লিমেন্ট করি, এই যে যারা এখন বলতেছে এসে যে আপনারা যতটুকু খারাপ বলেন তার থেকেও বেশি খারাপ, এটা তারা নিজেদেরকে সেভ করার জন্য আগে দিয়ে একটা ট্রাম্প কার্ড বলে রাখছে কিনা সেটা বিষয় হয়েছে। হয়তো তার নিজের ব্যাংকের কথা বলেন না, উনি অন্য ব্যাংকের কথাও বলছেন। হ্যাঁ, তো প্রথম কাজ যেটা হয়েছে যে কিছু ব্যাংক তো একদম চিহ্নিতভাবে ধরেন মালিকানা পরিবর্তন হয়েছে, একই পরিবার, এসালম পরিবার, তো এটা অনেকগুলো ব্যাংকের ভিতরে ছিল, এগুলো আছে যেগুলো একদম মানে
ভায়োলেশন, গ্রস ভায়োলেশন আমরা বলি আর কি, বিভিন্ন ধরনের হয়েছে। এইগুলোর হয়তো পুনর্গঠন হয়েছে, এটা পালিয়ে টালিয়েও গেছে আর কি। হ্যাঁ, কেউ কেউ হয়তো দেশের ভিতরে পালিয়েছে, না হলে দেশের বাইরে পালিয়েছে। তো এখন সেগুলোর পুনর্গঠন হয়েছে। একটা বড় বিষয় হলো যে এটা একটা পরিষ্কার চিত্র দরকার। তো সেই পরিষ্কার চিত্রটা লাগবে, মানে এটা হলো আমরা যেটাকে আপনি চিন্তা করতে হবে যে এটা যদি রুগ্ন হয় তাহলে আপনার চিকিৎসা প্রথম যেটা করেন আপনি কিছু টোটকা চিকিৎসা দিয়ে শুরু করেন। আপনি যদি খুবই খারাপ অবস্থায় যান, ইমার্জেন্সিতে গিয়ে কিছু আপনার বেসিক ট্রিটমেন্ট দিবে যেন আপনি টিকে থাকেন। তারপর আপনারা দেখবেন যে একটা থরো ডায়াগনোসিস হয়। হ্যাঁ, আপনার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে, এক দফা পরীক্ষার পরে আরও এক দফা পরীক্ষা করতে হইতে পারে, নির্ভর করে আপনার পরিস্থিতি কী। তো সেই ধরনের পরীক্ষা চলবে, তার সাথে কিছু ট্রিটমেন্ট চলতে থাকবে, তারপরে আসল ডায়াগনোসিস শেষ হলে বড় পরীক্ষা হবে, এবং এটা কোনো কোনো ক্ষেত্রে নির্ভর করে রোগের গভীরতা কেমন। এখন আমরা যেটা মনে করছি একটা বিরাট গভীরতা আছে, তারপরে চিকিৎসা হবে, এবং চিকিৎসার পরে আছে যে এটা আপনি ঘুরে দাঁড়াতে পারেন। এইটা হলো একটা বড় বিষয়। তারপরে হলো যে ব্যাংক খাত যখন আপনি বলেন, তার ভিতরে ভালো ব্যাংক আছে, কিছু কিছু আছে ধরেন অত ভালো না ব্যাংক, কিন্তু খারাপ না ব্যাংক, আর তারপরে আছে খারাপ ব্যাংক, আর তারপরে আছে একদম খারাপ ব্যাংক। তো ওই রকম ক্যাটাগরিও আছে। এখন সবার চিকিৎসা একরকম হবে না। আপনার হয়েছে জ্বর, আর আরেকজনের হয়েছে ক্যান্সার, তো আপনি ক্যান্সারের ওষুধ আপনি জ্বরের লোকটাও দিতে পারবেন না, আবার ক্যান্সারের রোগীকে আপনি জ্বরের ওষুধ দিয়ে বলতে পারবেন না ওষুধ তো দিলাম ভালো হইলো না কেন। তো এইটা ঠিক আপনারা যেরকম এক ধাক্কায় চেয়ে যাচ্ছেন এটা আপনার সমাধান বা উত্তর, এইটার জন্য আমি মনে করি যে পরিস্থিতি আসলে সত্যিকার অর্থে একটু খারাপ। তো এইটা কিছু আছে বেসিক স্টেপ নেওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এটা কিছু একেবারে যে কোনো স্টেপ হয় নাই সেটা না। আমি মনে করি ডায়াগনোসিসই দরকার। সময়ও যে ওনাদের একদম অনেক আছে তা না, কিন্তু আবার খুব ওই যে বললাম যে তাড়াহুড়া করে আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা শুরু করলে যখন ওই রোগী মারা যাবে তখন রোগীর আত্মীয়রা গিয়েই কিন্তু ডাক্তারকে মারবে। সুতরাং এইটা ঠিক পরিষ্কার ইয়েরও ব্যাপার না, কারণ সময় অনেক আছে নাই কেন, মানে কারণ তো পরিস্থিতি তো আরো আপনি ফার্দার করতে পারবেন। ফার্দার করলেও যদি মানে আপনি এখন অনেকটা আপনি কেমনে বলেন এটা বোঝা আপনার সাথে আমি যাব না যে কত মাস হইলে অনেক হবে, এই আলোচনা আমি যাচ্ছি না। কিন্তু আমি বলছি ইমিডিয়েট স্টেপ লাগবে। হ্যাঁ, যে আমি বসে থাকলাম অর্থাৎ 6 মাস পরে কাজ শুরু করবো, এরকম করার সুযোগ নাই। সো ওনারা ইমিডিয়েটলি করছেন। আমি যেটা আপনাকে বলছি সেটা হলো যে আপনার বড় বিষয় হলো যে অন্য যে কোনো একটা খাতের সাথে আপনার ব্যাংকিং খাতের পার্থক্য হলো কি, ধরেন আপনার একটা অন্য খাত হলো নিজের পয়সায়, একটা বড় অংশ হলো যে নিজের পয়সাতে উনি ব্যবসা করেন, ঋণ হয়তো নেন বা নেন কিন্তু নিজের পয়সায় ব্যবসা করেন। ব্যাংকের যা ঋণ দেয় না, এইটার মানে খুবই ক্ষুদ্র অংশ হলো মালিকদের টাকা, বড় অংশ হলো আমানতকারীর টাকা। সুতরাং একটা যে কোনো ব্যাংক যদি আপনি একেবারে এটা ফেইল করে, এটা লাখ লাখ মানুষের জীবন, এটা ইফ নট কোটি, কোনো ব্যাংকে কোটি কোটি মানুষের জীবন যুক্ত আছে এটার সাথে। সুতরাং এইটার ব্যাপারে আপনার যে কারণে আপনার রেগুলেশনটাও বেশি হতে পারে। আপনি বলতে পারেন যে ভাই উনি মালিক, তো উনি ওই যে সারা জীবন কেন বোর্ডে থাকবেন, এই কারণে থাকবেন না, কারণ উনি আসলে খালি উনার ব্যবসা দিয়ে হয় না, একই পরিবারের সবগুলো ডিরেক্টর হতে পারে। এটা পৃথিবীর সব জায়গায় একটা রেগুলেশন থাকতে হয়। হ্যাঁ, সো এই রেগুলেশনের ভিতরে আপনার করতে হবে, কারণ পুরাটা আপনার টাকা না আসলে, ইনফ্যাক্ট আপনার টাকা খুবই কম, আপনি উদ্যোক্তা হিসেবে আছেন। সুতরাং সেই জায়গায় আপনার ওইটাকে একটু সংবেদনশীলভাবেও দেখার দরকার আছে। হ্যাঁ, আপনি কেয়ার না করে পারবেন না, কারণ ওইটা ওই উদ্যোক্তা বা শুধুমাত্র ওই ব্যাংকের কর্মচারীর ব্যাপার না, ওখানে লাখ লাখ থেকে শুরু করে কোটি কোটি মানুষের জীবন এটার সাথে যুক্ত আছে। আমি এটা একদম একটু পরামর্শ জানতে চাই, আমি বদিউর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। যদি এই মুহূর্তে অর্থনীতিকে লাইনে আনতে হয়, পরামর্শ কি থাকবে আপনার? আমার প্রথম পরামর্শে তো কাজ হবে না, কারণ যেখানে সব শেক্সপিয়ার সাহেবরা আছেন সেখানে ওভারসিয়ার কোনো কাজে লাগবে না। শুনতে একরকম শুনাইলেও শেক্সপিয়ার ওভারসিয়ার এক হয় না। যাদের বড় লোকগুলো আছেন, ভালো লোকগুলো আছেন, আর সরকার প্রধান তো নিজেই নোবেল বিজয়ী আছেন, বাকি ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব আছেন, সালেউদ্দিন সাহেব আছেন, এনারা তো অর্থনীতির একটা দিকফাল। কেমন আমি যেটুকু বুঝি, ইউনূস সাহেবের একটা বক্তব্য আমার খুবই ভালো লেগেছে, স্মরণে আছে। সেটা হইল, উনি যখন নোবেল পেলেন তখন বঙ্গভবনে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তিনি তো সুন্দর সুন্দর কথা বলেন, এত সুন্দর করে গুছিয়ে বলেন যে কখন আমাদেরকে বিদায় করবেন সেটা আপনারা ঠিক করেন। কেমন আর বিএনপি এখান দিয়ে অস্থির হয়ে গেছে, যৌক্তিক
কতটুক যৌক্তিক, কি সিমটি যৌক্তিক না এক মুষ্টি যৌক্তিক না এভাবে দুই হাত ধরে একটা যৌক্তিক, সেটাও তারা বলবে না, অস্থির হয়ে গেছে। কিন্তু আমরা তো সে আমলও দেখছি, এনাদেরকে সময় দিতে হবে। আমি মনে করি বঙ্গভবনে উনি যেটা বলছেন যে আগের প্রেসিডেন্ট সাহেবকে বলছেন যে আপনি সবার কথা শুনবেন, কারো কথা শুনবেন না, সিদ্ধান্ত নেবেন নিজে, এবং এমনভাবে সিদ্ধান্ত নেবেন। আমরা আশাবাদী বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য মানুষ লাইন ধরছে। আমি সে আশা নিয়ে ইউনূস সাহেবকে সরকারকে সমর্থন দিতে চাই যে ওনারা মিনিমাম প্রথম 5 বছর অন্তত থাকুন। 5 বছর থেকে দরকার হলে একটা রেফারেন্ডাম দেন যে আমাদের সরকারকে চাও নাকি আবার রাজনীতি দিয়ে যেতে চাও। তাহলে যদি ওনারা কিছু করে আমাদের গ্রিন কার্ডের লাইন না হইলেও কাছাকাছি অন্তত নিতে পারেন, আমরা যেন রাস্তায় হাঁটার সময় বলতে পারি যে ইয়েস, দিস ইজ প্রফেসর ইউনূস, হি ডিড ইট। আচ্ছা, মানে আপনার পরামর্শে সময় দিতে হবে, সময় দিতে হবে। সেটা। প্রথম টাকা মিনিমাম 5 বছর দেন, দিয়ে দরকার হলে তাদের কাজের পরে রেফারেন্ডাম দেন। অন্যেরা অস্থির হলে হবে না, যারা অস্থির হচ্ছে সে অস্থিরতা চলবে। তৌফিকুল ইসলাম খান, আপনার পরামর্শ? না, আমার মনে হয় যে পরামর্শটা আমি যেটা বড়ভাবে বলেছি যে আমি ওই একই রকম বলবো যে যারা ধরেন অর্থনীতি আমরা দীর্ঘদিন ধরে পর্যালোচনা করি, মূল 3টি দায়িত্বের কথা উনি বলেছেন। যে অর্থ উপদেষ্টা যিনি আছেন, যিনি পরিকল্পনা উপদেষ্টা আছেন, অর্থ বাণিজ্য তো আছেন, একজনের কাছে পরিকল্পনা আছে, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আছেন, 3জনই আমাদের যথেষ্ট সুনামের সাথে ওনারা পেশাদারি দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়। এবং আমরা যেই অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করি, ওনারা এটার ব্যাপারে যথেষ্ট আমি মনে করি ওয়াকিবহাল আছেন, এবং ওনারাও একই রকমই আমি মনে করি যে আমরা যতখানি কনসার্ন ছিলাম, ওনারা ওই খুব 19-20-এর ভিতরেই হয়তো ওনারা কনসার্ন ছিলেন, এটা নিয়ে চিন্তা করতেন। এবং এটা তো দায়িত্ব ওনারা নিয়েছেন নিঃসন্দেহে। আমি বলবো যে অবশ্যই একেবারে আজকের থেকেই ওনাদেরকে আমি হয়তো প্রশ্ন করছি না যে আপনারা এখনও কেন ঠিক হলো না, কারণ ঠিক হতে কিছু জিনিস সময় লাগবে, কিছু হয়তো ইমিডিয়েট হবে। সুতরাং আমার পরামর্শ 3টি। এটাও ওনারাও আমার মনে হয় যে ওনারা ওইভাবে করছেন, বাট এটাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এটা যেন চলমান থাকে। একটা হলো যে ইমিডিয়েট কিছু জিনিস করার আছে, আমরা জানি এটা নিয়ে অত নাই, এটাকে আপনার অর্থনীতি চালু করতে হলে, এটাকে আরও বেগবান করতে হলে এবং এটার ভারসাম্য আনতে হলে এটা কিছু কাজ করতে হবে, এটা ওনাদের করতে হবে, যেটা ইমিডিয়েট। দ্বিতীয় হলো অবশ্যই পরিস্থিতির আমি মনে করি যে একই রকম একটা গভীর পর্যালোচনার ব্যাপার আছে, কারণ তথ্য উপাত্ত প্রতিষ্ঠান সত্যিকার অর্থে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটার প্রকৃত যদি আমি গভীরতা না বুঝি, রোগ নির্ণয় ঠিকমতো না করি, অনেক ক্ষেত্রে সমাধান দ্রুত হবে না। আর তৃতীয় হলো যে সংস্কারগুলো করতে হবে, এটার সিকোয়েন্সিং লাগবে, একটার সাথে সম্পর্ক লাগবে, এবং সার্বিকভাবে সেই সংস্কারের ব্যাপারে একটা মোটামুটি ঐক্যমত্য জনমত এটা লাগবে, স্টেক হোল্ডারদেরকে এনগেজ করতে হবে। ফাইনাল আমার যেটা বলার সেটা হলো যে পুরো মানে পরিস্থিতিটার ভিতরে একটা যেটা ওনাদের মানে বড় সাকসেসের জায়গায় ওনাদের দরকার হবে, সেটা হলো এটার মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা আন। তো স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এই মানে অনেক ক্ষেত্রে আমরা ভালো কাজ করলেও উনি যদি স্বচ্ছতা জবাবদিহিতা না রাখেন, এটার ভিতরে আসবে। আপনি নিশ্চিত থাকেন গোষ্ঠী স্বার্থ কাজ করবে যে কোনো সংস্কারে। কেউ এটা ক্ষতিগ্রস্ত হয়, স্ট্যাটাস কোতে ওনারা ভালো থাকেন, এটা তারা চাবেন না। হ্যাঁ, যদি আপনি কর ফাঁকি রোধ করতে চান, যারা কর ফাঁক না দিয়ে ভালো ছিলেন, বড় লোক হয়েছেন, তারা এটার পরিস্থিতিতে চেঞ্জ চাবে না। তো আমি একটা জাস্ট ছোটো উদাহরণ দিলাম। সুতরাং সেই ধরনের একটা প্রতিরোধ ওনাদের থাকবেও যদি ওনারা ভালো করতে চান। সুতরাং অন্য শক্তিগুলোকে ওনাদেরকে কালেকশন করে ওনাদের সামনের দিকে আগায় যেতে হবে, এবং এইটার মধ্যে অবশ্যই ওনাদের সিকোয়েন্সিং এবং কৌশলগতভাবে ওনাদের কাজ করবার আছে। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন একটা না হলে আপনি একটা জায়গায় কাজ করছেন, তো আর একটা সাথে না আসলে এটা হবে না। তো ওই বিষয়গুলো আপনার জন্য গুরুত্ব। আপনি আইন বানালেন কিন্তু প্রতিষ্ঠান এটা নাই, তখন আমরা দেখছি এই আইন কাজে হয় না। তো এখানে এই যে আমি যা বললাম এটা ওনারা জানেন না তা না, কিন্তু আমরা মনে করি যে আমরা যারা বাইরে আছি, আমরা যারা পেশাদারিভাবে এটা কাজ করছি, আমাদেরও দায়িত্ব হলো এমন না যে এখন ওনারা নিয়েছেন হাত পা ছেড়ে আমরা বসে থাকবো। আমরা ওনার সাথে দ্বিমত করে বলি আর কি, আমরা আমাদের যেইটুক ক্ষুদ্র সমর্থন আছে সেটা নিয়ে আমরা একই রকমভাবে আমাদের যে পেশাদারি দায়িত্ব আছে সেটা রাখবেন। আপনারাও যারা মিডিয়াতে আছেন সেই পেশাদারি দায়িত্ব আপনারা পালন করবেন। আপনাকে অর্থ উপদেষ্টা বানিয়ে দিলে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা সেটা বলেন। এইটা তো আমি এখনই তো আর বলতে পারতেছি না ভাই, এটা আমার এখনো বয়সে আপাতত ওনারা করুন।
আচ্ছা ঠিক আছে, আমরা আজকে কিন্তু অনুষ্ঠানে- কাজটা কঠিন না, কঠিন। মানে কাজটা কঠিন, কাজটা সহজ না, এটা আমি আপনাকে বলতে পারি। কঠিন। ওনারা যে দায়িত্ব নিয়েছেন, আই স্যালুট দেম। এরকম একটা কঠিন অর্থনৈতিক পরিস্থিতির ভিতরে ওনারা দায়িত্ব নিয়েছেন। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, নিউজ এক্সট্রার আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটিএন নিউজের সঙ্গে থাকবেন।